আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই আশা করছি। আজকে ঘাড় ব্যথা বা নেক পেইন নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে জানতে চেষ্টা করি ঘাড় ব্যথা কাকে বলে, ঘাড় ব্যথার কারণ কি, ঘাড় ব্যথা যদি আমাদের কারো হয়ে যেয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। যাদের এখনো ঘাড় ব্যথা হয়নি, ঘাড় ব্যথার অভিজ্ঞতা যারা এখনো পাননি, তারা কি সতর্কতামূলক আচরণ করলে ঘাড় ব্যথা হবে না বা ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন, সে বিষয়ে আমরা কিছু করণীয় এবং বর্জনীয় সম্বন্ধে জানতে চেষ্টা করি। চলুন প্রথমে জানি ঘাড় ব্যথা কাকে বলে। আসলে আমরা অ্যানাটমিক্যাল পজিশন সহ আমরা জানতে চেষ্টা করব ঘাড় ব্যথা কোন এরিয়াতে ব্যথা হলে আমরা সেটাকে ঘাড় ব্যথা বলি। এখানে লক্ষ্য করে দেখবেন সার্ভাইকাল রিজিয়নের এই জায়গাটাকে আমরা বাঙালি মানুষরা ঘাড় ব্যথা বলে থাকি। এই রিজিয়নের এই ঘাড়ের সামনের দিকে বা পিছনের দিকে, এখান থেকে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার থেকে বরাবর একদম স্ক্যাপুলার নিচ পর্যন্ত এই রিজিয়ন, এবং এভাবে হাতের দিকে, এভাবে হাতের দিকে, যে কোনো দিকে সামনের দিকে সহ ঘাড়ের, শুধুমাত্র ঘাড়ের এই মাংসপেশিতে বা এদিকে বা হাতের দিকে যদি ব্যথা চলে আসে এবং সে ব্যথা যদি সর্বনিম্ন একদিন স্থায়ী হয়, তবে এই ব্যথাকে আমরা ঘাড়ের ব্যথা বলতে পারি। ঘাড়ের ব্যথার ধরন কেমন হয়? ঘাড়ের ব্যথার ধরন সব সময় এবং সব অবস্থাতেই ব্যথা হয়। এই ব্যথা জ্বালা পোড়াযুক্ত ব্যথা হতে পারে। ঘাড়ের কোনো অংশে ব্যথা শুরু হয়ে, যেমন ধরুন ঘাড়ের এই অংশে ব্যথাটা শুরু হলো বা এই অংশে ব্যথাটা শুরু হলো এবং সেটা হাতের দিকে চলে যাচ্ছে, এই অংশে ব্যথা শুরু হয়ে হাতের দিকে চলে যাচ্ছে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম দেখা যায় যে ব্যথা এখানে শুরু হয়ে বুকের দিকে চলে যাচ্ছে। তো এখানে বলা যায় যে ব্যথা এক অংশে শুরু হয়ে আরেকটা দিকে যেতে ছড়িয়ে পড়তে পারে। ঘাড়ের ব্যথা থেকে মাথার পিছনের দিকে ব্যথা হতে পারে, আবার কোনো কোনো সময় এই ব্যথা সামনের অংশ, মাথার সামনের অংশ ছড়িয়ে পড়তে পারে। ঘাড় ঘোরাতে কষ্ট হবে, সূচ ফোটার মতো অনুভূতি লাগতে পারে, ঘাড়ের মাংসপেশি টাইট মনে হবে। এই সবগুলো উপসর্গ নিয়ে ঘাড়ের ব্যথা আসতে পারে। ঘাড়ের ব্যথা তুলনামূলক মহিলাদের বেশি হতে দেখা যায় পুরুষের তুলনায়, কিন্তু ঘাড়ের ব্যথা ইয়াং জেনারেশনের মধ্যে এই ব্যথা হওয়ার প্রবণতা বেশি। যখন আমরা কারণ জানবো ঘাড়ের ব্যথা, কেন ঘাড়ের ব্যথা তৈরি হয়, তখন আমরা আসলে বুঝতে পারবো যে এই এজ গ্রুপ কেন ঘাড়ের ব্যথায় বেশি আক্রান্ত হচ্ছে। চলুন এবার আমরা জানি ঘাড়ের ব্যথা কি কি কারণে হয়, কি কি কারণে ঘাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম যে বিষয়টি আমরা বলবো ঘাড়ের ব্যথার কারণ হিসেবে, প্রথমত আমরা বলবো হচ্ছে বয়স। বয়স বৃদ্ধিজনিত যে সকল অসুখ আছে, বেশি বয়সে মানুষের, বয়স 40-এর উপরে চলে গেলে যে অসুখগুলো হয়, সেই অসুখের বহিঃপ্রকাশ হিসাবে বা সেই অসুখের একটি সিম্পটম হিসেবে ঘাড়ের ব্যথা দেখা দিতে পারে। যেমন আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, হার্নিয়েটেড ডিস্ক, এ সকল অসুখের ক্ষেত্রে ঘাড়ের ব্যথা শুরু হতে পারে। দ্বিতীয়, ঘাড়ের ব্যথার প্রধানতম কারণ হচ্ছে শারীরিক চাপ। এই শারীরিক চাপ টপিকসটির মধ্যে আমরা বলবো প্রফেশনাল কিছু হ্যাজার্ড আছে, প্রফেশনাল কিছু পশ্চার আছে, যে পশ্চারগুলো ঘাড়ের ব্যথা তৈরি করার জন্য অনেক সময় দায়ী হয়ে থাকে। যেমন ধরুন একজন সার্জন, তাকে দীর্ঘ সময় অপারেশনের টেবিলে মাথা নিচু করে একাগ্রচিত্তে অপারেশনের কাজ করতে হয়। একজন ডেন্টাল সার্জনকে দীর্ঘ সময় একাগ্রচিত্তে দাঁতের কাজ করতে হয়, মুখমণ্ডলের কাজ করতে হয়। ঠিক একজন ওটি বয়, একজন কম্পিউটার অপারেটর, একজন ড্রাইভার, একজন নার্স, একজন ট্রাফিক পুলিশ, এই পেশাজীবী ব্যক্তিরা দীর্ঘ সময় একটি নির্দিষ্ট পশ্চার হোল্ড করে থাকতে বাধ্য হন।
এই গোল করে থাকা, এই নির্দিষ্ট পশ্চারে তাদেরকে দীর্ঘ সময় একাগ্র চিত্তে থাকার কারণ থেকে ঘাড়ের ব্যথা তৈরি হয়ে থাকে। কিছু পেশাজীবী আছেন যাদের বারবার উপরে, ডানে, বামে, নিচে এরকম মাথা ঘুরিয়ে কাজ করতে হয়। এই বারবার মুভমেন্ট করার ফলে অনেক সময় ঘাড়ের ব্যথা শুরু হতে দেখা যায়। আবার এক শ্রেণীর ব্যক্তি আছেন যাদের পেটের মাংসের শক্তি কম থাকে, যার কারণে তাদের গুড পশ্চারাল হ্যাবিট নষ্ট হয়ে যায়। ব্যাড পশ্চারাল হ্যাবিটের কারণেও এই শারীরিক চাপের মধ্যে তারা পড়েন এবং তাদের ঘাড়ের ব্যথা শুরু হয়ে থাকে। দ্বিতীয় নম্বর টপিকস আমরা বলবো, ঘাড়ের ব্যথা শুরু হওয়ার একটি প্রধানতম কারণের মধ্যে এটি মানসিক চাপ। আপনার মানসিক অবস্থার উপর ভিত্তি করে আপনার ঘাড়ের ব্যথা শুরু হওয়া না হওয়াটা অনেকখানি নির্ভর করে। যখন আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, অনেক টেনশনে থাকেন, সঠিকভাবে ঘুমাতে পারেন না, একবার বিছানায় এপাশ হচ্ছেন, আরেকবার ওপাশ হচ্ছেন, বিছানা থেকে উঠছেন, বসছেন, একটা ব্যাড পশ্চার হোল্ড করে চিন্তা করছেন, এরকম অবস্থা থেকে এই মানসিক অস্থিরতার অবস্থার মধ্যে যখন আমরা থাকি, তখনও আমাদের ঘাড়ের মাংসপেশি স্পাজমিক হয়ে যায়, টাইট হয়ে যায় এবং আস্তে আস্তে ঘাড়ের ব্যথার উপসর্গগুলো দেখা দিতে থাকে এবং সেটি হাতের দিকে বা পিঠের উপরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপরে আসি আমরা 4 নম্বর বিষয়টি। 4 নম্বর কারণ যেটি বলা যায় সেটি আঘাত। ঘাড়ের মাংসপেশি, ঘাড়ের হাড়, ঘাড়ের নার্ভ, ঘাড়ের ইন্টারভার্টিব্রাল ডিস্ক, লিগামেন্ট, এই উপাদানগুলো যে কোনোটি যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ থেকে ঘাড়ের ব্যথা শুরু হতে পারে। এরপরে 5 নম্বরে আমরা বলবো বৃদ্ধি। এই বৃদ্ধিটির মধ্যে আমরা বলবো ঘাড়ের মাংসপেশি, সফট টিস্যু সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে কোনো কিছুর বৃদ্ধি হওয়া, যেমন একটি ফোড়া হওয়া, একটি টিউমার হওয়া, একটি সিস্ট হওয়া, কোনো কোনো সময় ইন্টারভার্টিব্রাল ডিস্ক বড় হয়ে যায়। আমরা ডাক্তারদের কাছে গেলে তখন আমরা টেস্টের পরে ডাক্তার সাহেবরা যখন আমাদেরকে বলে থাকেন, তারা হয়তো অল্প কথায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকেন, হয়তো এই জন্য বলেন যে আপনার ঘাড়ের মাংস বৃদ্ধি হয়েছে। এটিও একটি বৃদ্ধির মধ্যে পড়ে। এই বৃদ্ধিজনিত কারণেও ঘাড়ের ব্যথা শুরু হতে পারে। 6 নম্বর বিষয় নিচে আমরা কিছু বলবো, অন্যান্য কিছু অসুখ আছে শারীরিক, যে অসুখগুলোর বহিঃপ্রকাশ শুরু হয় ঘাড়ের ব্যথার মাধ্যমে। উল্লেখযোগ্য অসুখের মধ্যে আমরা বলতে পারি মেনিনজাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই অসুখগুলোর ক্ষেত্রে ঘাড়ের ব্যথা দিয়েই, ঘাড়ের ব্যথা বহিঃপ্রকাশ হওয়ার মাধ্যমে অসুখগুলোর শরীরে সূত্রপাত শুরু হয়। যাদের অলরেডি ঘাড়ের ব্যথা আক্রান্ত হয়ে গেছেন, ঘাড়ের ব্যথায় ভুগছেন, ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের কি উপায়ে, কি চিকিৎসা পদ্ধতিতে, কি করণীয় মাধ্যমে তারা শারীরিক এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন, সেই বিষয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করি। আমরা এই বিষয়টিকে বলবো ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার প্রথমতম উপাদান ভালো শারীরিক ভঙ্গি অভ্যাস করা। ভালো শারীরিক ভঙ্গি, আমরা যখন কোনো জায়গায় বসি, চেয়ারে, কম্পিউটারে কাজ করার জন্য বসি, ড্রাইভিং সিটে বসি, পড়াশোনার জন্য বসি, ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের নিজেদের অফিস চালানোর জন্য বসি, তখন আমাদের সবার উচিত বসার সময় আমাদের স্পাইনের এই অংশ এবং এই অংশকে অবশ্যই চেয়ারের সাথে লাগিয়ে বসার চেষ্টা করা। এখানে এবং এখানে গ্যাপ রেখে চেয়ারের মাঝ বরাবর বা সামনের দিকে বসে পিছনটাকে সাপোর্ট বিহীন রেখে দীর্ঘ সময় বসে থাকার যে পশ্চারটা, এটি একটি ব্যাড পশ্চার। এই ব্যাড পশ্চার থেকে বের হয়ে এসে আমাদেরকে একটি গুড পশ্চারাল হ্যাবিট তৈরি করতে চেষ্টা করা। এটি ঘাড় ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার একটি সুন্দর এবং প্রধানতম উপায়। ভালো শয়ন ভঙ্গির প্র্যাকটিস করা। আমরা কেউ উপর হয়ে ঘুমাই, কেউ দুইটি বালিশ দিয়ে ঘুমাই, কেউ কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না। এই গুলোর মধ্যে কোনটি আসলে আপনার জন্য সঠিক ঘুমানোর পশ্চাৎ, এটি জানতে চেষ্টা করবেন এবং সেই পশ্চাৎটিকে হোল্ড করবেন। সেভাবে ঘুমানোর অ্যারেঞ্জমেন্ট করলে আমরা এই ভালো শয়ন ভঙ্গি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। পেশা ও প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার শারীরিক সামর্থ্য অর্জন করা ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়ার আরেকটি উপায়। ভারী ওজন, টানা, খেলাধুলা থেকে নিজেকে বিরত রাখুন। এইবার 5 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা বলবো,
যে ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে 5 নম্বর যে উপাদানটি অবশ্য পালনীয়, সেটি আমরা দেখে থাকি সেলুনে আমরা শরীর ম্যাসেজ করিয়ে থাকি, ঘাড় ফুটিয়ে থাকি। এটি ঘাড়ের ব্যথা বৃদ্ধি করার জন্য বা ঘাড়ের ব্যথা তৈরি করার জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। সো আমরা চেষ্টা করব এই ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসার। কেউ সেলুনে ম্যাসেজ করানো বা ঘাড় ফুটানো, এই অভ্যাস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। পুষ্টিকর পুষ্টি সমৃদ্ধ খাবার অভ্যাস গড়ে তুলব। মানসিক স্বাস্থ্য ভালো রেখে সুন্দর জীবনযাপন করার চেষ্টা করব। দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করব। নিয়মিত শারীরিক পরীক্ষা করার চেষ্টা করব। আঞ্চলিক প্র্যাকটিসে আমরা একটি অভিজ্ঞতা অর্জন করে থাকি ঘাড়ের ব্যথা রোগীদের মধ্যে। সেই অভিজ্ঞতাটি এখানে না বললেই নয়, যেটি আপনার ঘাড়ের ব্যথাকে আরো খারাপ করে দেয়। এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসলে ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, সেটি বলছি। আমরা অনেকেই দেখে থাকি ঘাড়ের ব্যথাকে উপসর্গকে গ্রামের মানুষ, সাধারণ মানুষ মনে করে থাকেন এটি ফিক ওঠা, রগে টানা, এ ধরনের কোনো বিষয়, এবং তারা মালিশ করতে থাকেন, ঝাড়ফুঁক করতে থাকেন। এগুলো করে অনেক সময় দেখা যায় ইন্টারভার্টিব্রাল ডিস্কের প্রলাপস হয়ে গেছে, তারা মালিশ করে সেটিকে আরো খারাপ অবস্থায় নিয়ে চলে গেছে, বা আঘাতে তার ভিতরে একটি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হোক বা আঘাতজনিত একটি ফ্র্যাকচার হোক, সার্ভাইকাল স্পাইনের কোথাও ফ্র্যাকচার হয়ে গেছে বা ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশন হয়ে গেছে, তারা ম্যাসেজ করে মালিশ করে সেটিকে আরো খারাপ করে থাকেন। এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসলে ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এখন আমরা আলোচনা করি ঘাড়ের ব্যথা যাদের হয়নি বা যারা এখন পর্যন্ত ঘাড়ের ব্যথার এই দুর্বিষহ অভিজ্ঞতায় আক্রান্ত হননি, তারা কিভাবে তাদের ঘাড়ের ব্যথা যেন না হয়, সে কিভাবে তারা সুস্থ থাকতে পারে, কিভাবে ভালো থাকতে পারে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। আমি বলবো 5টি করণীয় এবং 5টি বর্জনীয় নিয়ে। 5টি করণীয় পালন করলে ঘাড়ের ব্যথা তৈরি হওয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। যেমন বিছানা থেকে ওঠার সময় পাশ ফিরে বিছানা থেকে ওঠা একটি ভালো প্র্যাকটিস। দ্বিতীয় প্র্যাকটিসটি হচ্ছে একটি পাতলা বালিশ শোয়ার জন্য আমরা ব্যবহার করব। তৃতীয়, ড্রাইভিং সিট, কম্পিউটার সিট, পড়ার টেবিল, যেখানেই আমরা দীর্ঘ সময়ের জন্য কর্মস্থলে বসি না কেন, আমরা আমাদের মাজা, পিঠ চেয়ারের সাথে পিছনে লাগিয়ে বসবো। প্রয়োজন হলে লাম্বার রোল ব্যবহার করব। প্রয়োজন অনুযায়ী এটি আমরা আমাদের গুড পশ্চার হ্যাবিট, এটি আমরা প্র্যাকটিস করব। 4 নম্বরে আমরা যেটি করব, শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য অন্তত সকালে এবং বিকালে 15 মিনিট হাঁটবো। সপ্তাহে 3 দিন কোনো না কোনো অ্যারোবিক এক্সারসাইজ করব। 5 নম্বরে আমরা হাসি খুশি আনন্দ ঘন জীবনযাপন করার চেষ্টা করব। এই 5টি বিষয় আমাদের করণীয়। আমরা বর্জনীয় হিসেবে বলতে পারি, কোনো জায়গায় কোনো অবস্থায় দু হাত ঝুলিয়ে আমরা 30 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবো না বা বসে থাকবো না। ভারী ওজন টানা ঠেলা তোলা থেকে বিরত থাকবো। 45 মিনিটের অধিক সময় কোনো একটি নির্দিষ্ট পশ্চারে আমরা থাকবো না, যেন আমাদের মাসেল স্পাজম বা আমাদের পশ্চার খারাপ হয়ে যায়, আমাদের স্পাইনের কার্ভেচার ফল করে এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন মেকানিক্যাল প্রবলেমে আক্রান্ত হয়ে থাকি। সেই বয়সগুলো থেকে, সেই কর্মগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। 4 নম্বরে বলবো একাধিক বালিশ। আমরা এর আগেও বললাম 2-3টি বালিশ মাথার নিচে দিয়ে ঘুমানোর যে বদভ্যাস, এটি থেকে আমরা বের হয়ে আসবো। কোল বালিশ না হলে ঘুমিয়ে ধরছে না, এখান থেকে আমরা বের হয়ে আসবো। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা অবশ্যই স্মরণীয় বলবো আমি, আমাদের যাদের ম্যাট্রেস, তোষক, জাজিম পুরাতন হয়ে গেছে, মাঝে মাঝে উঁচু নিচু হয়ে গেছে, সেখানেই আমরা ঘুমাচ্ছি, এই ধরনের জাজিম তোষক থেকে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো। আপনার স্বয়ং পশ্চার, আপনার ঘুমন্ত অবস্থায় আপনার স্পাইনের যে পশ্চার থাকে, যে অবস্থান থাকে, এটি আপনার দীর্ঘমেয়াদী ঘাড়ের ব্যথা তৈরি হওয়ার পথ তৈরি করে দিতে পারে। তাই আপনি প্রয়োজন হলে আপনি নতুন জাজিম বা তোষক বা ম্যাট্রেস ব্যবস্থা করে ঘুমানোর চেষ্টা করবো। আমরা এই ম্যানেজমেন্ট গুলো আমাদেরকে করতে হবে, এটি আমাদের বর্জনীয়ের মধ্যে গণ্য হবে। আরেকটি বিষয়, লাস্ট বিষয় হিসেবে আমরা বলবো, যেটি আমাদের বর্জনীয় আচরণ। আমরা অনেকেই
কানের মাঝে এবং ঘাড়ের মাঝে এভাবে মোবাইল দেখে দীর্ঘ সময় কথা বলি, ড্রাইভ করি, দীর্ঘ সময় রান্না করি, এইভাবে মোবাইল দেখে কথা বলা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। তাহলে আমরা একটি সুস্বাস্থ্য যুক্ত শরীর এবং ব্যথামুক্ত ঘাড় বা নেক নিয়ে জীবনযাপন করতে পারবো। আজকের এই ছোট্ট আয়োজন ঘাড় ব্যথা নিয়ে কথা বললাম। এর মধ্যে আপনাদের আরেকটি কথা অবশ্যই বলবো, যেটি বলা জরুরি। ঘাড় ব্যথা হয়ে গেলে অবশ্যই মালিশ, ঝাড়ফুঁক না করে প্রথমে আপনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী, তাদের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করুন। ফিজিওথেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আপনার ঘাড়ের ব্যথা নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসা নিন। সঠিক ফিজিওথেরাপি নিন। জীবনের গতিময়তা বজায় রাখুন। আজকের এই আয়োজন অবশ্যই আপনাদের উপকারে এসে থাকবে। যদি আয়োজনটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। বন্ধু বান্ধবের মাঝে, পরিবারের সদস্যদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের পেজটিতে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম হেলথ টিপস, এরকম শারীরিক বিভিন্ন অসঙ্গতি, অসুবিধা নিয়ে আমরা আবারও আয়োজন নিয়ে হাজির হব আপনাদের সামনে। ইনশাআল্লাহ সেটি আপনাদের হয়তো উপকারে আসবে বা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।